কি হলো কি এভাবে চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছো যে? কিছু চিন্তা ভাবনা করেছো নাকি? কিছু একটা চিন্তা ভাবনা করতে হবে। আর দেখতে পারছো না কতটা রাত হয়ে গেছে, এখন পর্যন্ত রাজকুমার বা সেনাপতি কারো কোনো ফিরে আসার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। এ কি রানীমা, আপনি এখানে এভাবে চলে এলেছে? রাজবৈদ্য, আমি দুঃখিত। আমি আপনার কথাকে না মেনে এখানে চলে আসতে বাধ্য হলাম। ফুলপুরি, একটু শান্ত হও। ফুলপুরি, এই মাঝরাতে হঠাৎ করে এভাবে দুঃস্বপ্ন দেখে তুমি ভয় পেয়ে যেও না। হ্যাঁ, হতে পারে ফুলকুমারী সত্যি সত্যি কোনো বিপদে পড়েছে, আবার নাও হতে পারে। কারণ মানুষ ঘুমের মধ্যে ভালো মন্দ কত রকমের স্বপ্ন দেখে, আর সব সময় সব স্বপ্ন যে সত্যি হবে নাও হতে পারে, তাই না ফুলপুরি? এই আস্তে আস্তে এখানেই থামো, আর কোনোভাবেই এগোনো যাবে না। ওই দেখো সামনে মশালের আগুন, দেখতে পাচ্ছ না? ওদিকে রাজকুমার এবং সেনাপতি মশাইকে জঙ্গলে এক লোহার খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। মহারাজ, মহারাজ, এভাবে আর কতক্ষণ বন্দী হয়ে থাকবেন? আমি তো আর পারছি না। আমার তো মনে হচ্ছে যে কোনো উপায়ে আমি রাজপ্রাসাদে ফিরে যাই। আমার স্ত্রীর শরীর বড্ড খারাপ, তার কাছে গিয়ে যে আমাকে দাঁড়াতেই হবে। সে হয়তোবা আমাকে না পেয়ে বড্ড অস্থির অস্থির করছে। সেনাপতি মশাই, আপনার স্ত্রী অসুস্থ, আর আমার স্ত্রী তো সন্তান সম্ভবা। তার কাছে আমি জানিয়েও আসতে পারিনি কিছু। আমি তো ভেবেছিলাম খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই যুদ্ধ জয় করে ফিরে যেতে পারবো, কিন্তু সেটা তো হলোই না। আমাদের সৈন্যরা পরাজিত হলো আর আমরা বন্দী হলাম। এখন তো আমরা চাইলেও কোনোভাবে এখান থেকে যেতে পারবো না। আর আপনি বলছেন আপনার স্ত্রীর পাশে গিয়ে দাঁড়াতে হবে আপনাকে, কিন্তু কিভাবে যাবেন সেটা একবার ভেবে দেখেছেন? আমি জানি না মহারাজ, কিভাবে কি করে আমরা এখান থেকে বের হব, তবে আমাদের এখান থেকে বের হতেই হবে যেভাবেই হোক। একটুখানি অসাবধানতার জন্য আজ আমরা দুজনেই এখানে এভাবে বন্দী হয়ে গেছি। ওদের সৈন্য সামন্ত প্রায় সব শেষ করে ফেলেছিলাম। অল্প কিছু সংখ্যক সৈন্য আমাদের পেছন থেকে এসে এভাবে আক্রমণ না করলে আমরা জয়ী হতাম, কিন্তু সেটা না হয়ে আমরা আজ পরাজিত হয়ে গেলাম। এই লজ্জায় যে আমার মাথা কাটা যাচ্ছে। জানি না ওদিকে আমার ফুলকুমারের কী অবস্থা। সে নিশ্চয় এতক্ষণ আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আমাকে দেখতে না পেলে চিন্তায় অস্থির হয়ে উঠবে। হ্যাঁ মহারাজ, তাই তো। নতুন রানীমা আর আমার স্ত্রী দুজনেই যে আমাদের দুজনের জন্য পথ চেয়ে বসে আছে। তাহলে কি আমাদের আর কোনো উপায় নেই এখান থেকে মুক্ত হওয়ার? আপাতত সেরকম কোনো উপায় দেখতে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে আমরা খুব বাজেভাবে বিপদে পড়ে গেছি। আর সব থেকে বড় কথা, আমরা এখন এই লোহার খাঁচার মধ্যে বন্দী। আমরা তো চাইলেই এই লোহার খাঁচা ভেঙে এখান থেকে বের হতে পারবো না। রানীমা, আমাদের নতুন রানীমার কন্যা সন্তান হয়েছে। আমি জানতাম আমাদের নতুন রানীমার একখানা ফুটফুটে সন্তান হবে। সত্যি আমার যে বড্ড আনন্দ লাগছে। আমি এক্ষুনি গিয়ে সবাইকে খুশির খবরটা দিয়ে আসি। না না দাসী, এখন তুই কোথাও যাবি না। এখানে চুপচাপ দাঁড়া, কাউকে কোনো খবর দিতে হবে না। পরে সময় হলে সবাইকে খবর দেওয়া যাবে। কেন রানীমা, আমাদের নতুন রানীমার এমন একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে, আর এতে আপনি খুশি হন নাই যে আপনি কাউকে কিছু জানাতেই চাচ্ছেন না? আমি খুশি, ভীষণ খুশি। আমার মতো খুশি আর কে হতে পারে বল দাসী? কিন্তু তার আগে আমাকে জানতে হবে ফুলকুমারীর কি অবস্থা। এখন পর্যন্ত তো ফুলকুমারীর কোনো সারা শব্দই পাচ্ছি না। কি হলো কি রাজবৈদ্য, আপনি চুপ করে আছেন কেন? বলুন, আমাদের ফুলকুমারীর কি অবস্থা? ফুলকুমারী ঠিক আছে তো? ওর কোনো ক্ষতি হয়নি তো? রানীমা, আমি অনেক চেষ্টা করেছি আমাদের নতুন রানীমার জ্ঞান ফিরিয়ে আনার, কিন্তু কোনোভাবেই তার জ্ঞান ফিরে আসছে না। এখন পর্যন্ত অচেতন হয়ে পড়ে আছে। কি বলছেন কি রাজবৈদ্য? ফুলকুমারী এখনো অচেতন হয়ে পড়ে আছে? তার মানে ওর জ্ঞান এখনো ফেরেনি? না 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 না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। রানীমা, আপনি শান্ত হন। আমার মনে হচ্ছে আমাদের নতুন রানীমার উপর অনেক বড় বিপদ ঘটে গেছে। আমি তার জ্ঞান ফেরানোর কোনো উপায় পাচ্ছি না। আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের নতুন রানীমা হয়তোবা আমাদের মাঝে আর খুব বেশিক্ষণ থাকবে না। সে হয়তোবা আমাদের ছেড়ে চিরবিদায় নেবে। না না রাজপুত্র, আপনি আপনি আর একটি বারের জন্য এরকম কথা বলবেন না। আমি এক্ষুনি ফুলকুমারীর কাছে যাব। ওর কিচ্ছু হতে দেব না। ও আমার মেয়ে, ও আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারে না।
এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে নাকি? আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আরে দাঁড়াও না, সবে মাত্র তো লুকিয়ে লুকিয়ে কয়েকজন শত্রু সেনাদেরকে ঘায়েল করতে পেরেছি। এখন সামনে তো আর কোনো শত্রু সেনাও দেখতে পাচ্ছি না যে তাদেরকে কৌশলে আক্রমণ করে পথ থেকে সরাবো। আমার কি মনে হচ্ছে জানো তো দাদা, আমার মনে হচ্ছে সামান্য কিছু সেনাই এখানে মোতায়েন করা হয়েছে, আর বাকি সেনারা হয়তোবা বিশ্রাম নিচ্ছে। আর যে সেনা মোতায়েন করা হয়েছিল তাদেরকেও আমরা তো ইতিমধ্যে শেষ করে দিয়েছি। এবার আমার মনে হয় সামনের দিকে এগিয়ে গিয়ে মহারাজ এবং সেনাপতি মশাই কোথায় আছে সেটা দেখা উচিত। হ্যাঁ, ঠিকই বলেছিস, একটা উপায় আমাদেরকে বের করতে হবে। আর তাছাড়া তুই বললি না বাকি সেনারা হয়তোবা বিশ্রাম নিচ্ছে, কিছু সৈন্য পাহারা দিচ্ছিল, আর পাহারা দেওয়া সব সৈন্য তো শেষ। তবে এখন প্রায় ভোর রাত, অন্য সবাই বড্ড ক্লান্ত, আর যারা বিশ্রাম নিচ্ছে তারা বিশ্রাম নিতে থাক। আর এই সুযোগে আমাদেরকে যা করার করতে হবে। প্রথমে আমাদেরকে মহারাজকে আর সেনাপতি মশাইকে খুঁজে বের করে যে কোনো কৌশলেই তাদেরকে মুক্ত করে নিয়ে যেতে হবে। কিন্তু কোন দিকে এগোবো সেটাই তো বুঝতে পারছি না। না বুঝে যে কোনো দিকে এগিয়ে গিয়ে যদি বিপদে পড়ে যাই তাহলে তাহলে মহারাজকে উদ্ধার করতে পারবো না, উল্টো আমরাও বন্দী হয়ে পড়ে যাব। কিন্তু দাদা, তাই বলে আমাদের এখানে এভাবে চুপচাপ হাত পা গুটিয়ে থাকলে তো চলবে না। আমাদেরকে যেভাবেই হোক এগিয়ে গিয়ে দেখতে হবে, আর এতটুকু ঝুঁকি না নিলে আমরা কিছুই করতে পারবো না। আমরা যেহেতু এতটা ঝুঁকি নিয়ে এতদূর আসতে পেরেছি, আর বাকি ঝুঁকি নিতে আমার কোনো আপত্তি নেই। চলো এক্ষুনি আমরা সামনে এগিয়ে যাই। এ কথা বলে প্রহরী দুজন সামনের দিকে এগিয়ে যায়। আর কিছুটা দূর এগিয়ে গিয়ে তারা দূর থেকে দেখতে পায় রাজকুমার এবং সেনাপতি মশাই একটা লোহার খাঁচার মধ্যে বন্দী হয়ে আছে। ওই দেখো মহারাজ সেনাপতি মশাই, ওনাদেরকে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। আর আশেপাশে দেখো কোনো সৈন্য সামন্ত কেউই নেই। আর এটাই আমাদের সব থেকে বড় সুযোগ। চলো আর একটু দেরি না করে আমরা মহারাজের সামনে গিয়ে যে করেই হোক তাদেরকে ওই খাঁচা থেকে মুক্ত করার চেষ্টা করি। এই কথা বলে প্রহরী দুজন রাজামশাই এবং সেনাপতির সামনে গিয়ে উপস্থিত হয়। রাজকুমার নিজের রাজ্যের প্রহরীদেরকে দেখে ভীষণ খুশি হয়। এ কি প্রহরী, তোমরা তোমরা এখানে? তোমরা তো আমাদের সাথে যুদ্ধে আসোনি, তোমরা তো রাজপ্রাসাদে পাহারায় ছিলে। তাহলে তাহলে এখানে তোমরা কি করে এলে? মহারাজ, আমরা এখানে কি করে এলাম, কেনই বা এলাম, কিভাবে এলাম, এই সব কিছু জানার সময় এখন নয়। এখন আপনাদের দুজনকে এখান থেকে মুক্ত করে নিয়ে চলে যেতে হবে, না হলে বিপদ আরো বাড়বে। সত্যি সত্যি প্রহরী, তোমরা আমাদেরকে মুক্ত করার জন্য এসেছো? সাব্বাস, এই না হলে রূপনগর রাজ্যের প্রহরীরা। তোমরা রাজ্যের রাজা সেনাপতির মতোই এক একজন বীর। তোমাদের অনেক ধন্যবাদ। এখন তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। সবই তো বুঝলাম, কিন্তু এই তালা ভাঙবে কি করে? তোমরা যদি এখানে ভারী কিছুতে এই তালার উপর আঘাত করো তাহলে সবাই বুঝে যাবে, আর তখন তারা আমাদের উপর আক্রমণ করবে। তখন আমরা বিপদে পড়ে যাব। মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, আমাদের বুদ্ধি কষা আছে যে কিভাবে এই তালা আমরা খুলবো। আমার হাতে যেটা দেখছেন এটাকে আমি ধার দিয়ে অনেক ধারালো বানিয়ে নিয়েছি, আর এটা দিয়ে শব্দ ছাড়াই এই তালাটাকে আমি কেটে ফেলতে পারবো, আর আপনাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারবো। সত্যি সত্যি তোমাদের নিয়ে আমার ভীষণ গর্ব হচ্ছে প্রহরী। আর একটু দেরি করো না, তাড়াতাড়ি তালাটা খোলার ব্যবস্থা করো। ওদিকে রানী ফুলকুমারীর কক্ষে গিয়ে দেখে ফুলকুমারী অচেতন হয়ে বিছানায় পড়ে আছে। তার পাশে তার কন্যা শিশুটি কাঁদছে। ফুলকুমারী, ফুলকুমারী, মা তুমি এভাবে অচেতন হয়ে থেকো না। এই দেখো তোমার কন্যা কেমন চিৎকার করে কাঁদছে। তার কান্না কি তোমার কান পর্যন্ত পৌঁছচ্ছে না? ফুলকুমারী, তুমি তো এই সন্তানের জন্য কত অপেক্ষা করছিলে। অবশেষে বিধাতা তোমার কোলে সন্তান দান করেছে, আর তুমি একটিবারের জন্য তার দিকে তাকিয়ে দেখবে না? সেটা কি করে হতে পারে ফুলকুমারী? ফুলকুমারী, তুমি কি শুনতে পাচ্ছ না? পাচ্ছ না আমার কথা? দয়া করে সাড়া দাও মা, সাড়া দাও। আমার রাজকুমার ফিরে এসে যদি দেখে তুমি কোনো সাড়া দিচ্ছ না, এভাবে অচেতন হয়ে আছো, তাহলে আমার রাজকুমার যে কিছুতেই থাকতে পারবে না। ও যে বড্ড ভেঙে পড়বে। ফুলকুমারী, আমার রাজকুমার ফিরে আসার আগে তোমাকে যে সুস্থ হতে হবে। ওঠো ওঠো ফুলকুমারী, ওঠো।
আপনি অযথা চেষ্টা করছেন রানীমা, আমাদের হাতে সত্যি আর কিছু নেই, সবকিছু মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। সত্যি সত্যি আমাদের রানীমা আমাদেরকে ছেড়ে বিদায় নিচ্ছে, কিন্তু একটা জিনিস আফসোস, সেটা হলো আমাদের রানীমায়ের শেষ সময় আমাদের মহারাজ তার পাশে নেই। না না রাজবুদ্ধ, আর একটিবারও আপনি এরকম কথা বলবেন না। ফুলকুমারী কিচ্ছু হতে পারে না। ফুলকুমারী আমাদের হাত ছেড়ে কোথাও যেতে পারে না। ওকে আমি কিছুতেই আমাদের কাছ থেকে কোথাও যেতে দেব না। ওর কন্যাকে ছেড়ে, ওর স্বামীকে ছেড়ে, ওর মাকে ছেড়ে কোথাও যেতে পারে না। ফুলকুমারী, ফুলকুমারী, ফুলকুমারী ওঠো, ওঠো মা ফুলকুমারী, তোমার মা তোমাকে ডাকছে, সাড়া দাও, সাড়া দাও ফুলকুমারী। ফুলকুমারী কোনো সাড়া দেয় না, সে অচেতন হয়ে আছে। আর তার কন্যার কান্নার আওয়াজ যেন সারা রাজপ্রাসাদকে ভারী করে তুলেছে। তখনই রাজকুমার চন্দ্রকুমার ছুটতে ছুটতে ফুলকুমারীর কাছে এসে হাজির হয়। রাজকুমার, রাজকুমার তুমি এসেছো, এসেছো রাজকুমার, এসেছো। দেখো, দেখো রাজকুমার, দেখো তোমার ফুলকুমারীর কি অবস্থা হয়েছে। সে অচেতন হয়ে বিছানায় পড়ে আছে। আর ওই দেখো ফুলকুমারীর পাশে তোমার কন্যা সন্তান কেমন করে কাঁদছে। মা, আমার ফুলকুমারীর কি হয়েছে? ও এভাবে অচেতন হয়ে শুয়ে আছে কেন? আমার ফুলকুমারী কেন কোনো সারা শব্দ দিচ্ছে না? কি হয়েছে আমাকে খুলে বলো। এরপর সবাই মিলে রাজকুমারকে পুরো ঘটনা খুলে বলে। না না মা, এটা কিছুতেই হতে পারে না। আমার ফুলকুমারী কিছুতেই আমাকে ছেড়ে যেতে পারে না। ফুলকুমারী, ফুলকুমারী কথা বলো ফুলকুমারী। এই তো আমি তোমার কাছে এসেছি, এসে হাজির হয়েছি। আমি জানি তুমি আমার ডাকে সাড়া দেবে, আর তুমি যদি আমার ডাকে সাড়া না দাও তাহলে আমি নিজেকে শেষ করে দেবো। ফুলকুমারী, ফুলকুমারী সাড়া দাও, সাড়া দাও বলছি। ফুলকুমারী, ফুলকুমারী। রাজকুমার ব্যাকুল হয়ে ফুলকুমারীকে ডাকতে থাকে, কিন্তু তারপর ফুলকুমারীর কোনো সাড়া দেয় না। ফুলকুমারী, তুমি আমার ডাকে সাড়া দিলে না তো? ঠিক আছে, তার মানে তুমি চাইছো না আমিও বেঁচে থাকি। ঠিক আছে, তুমি যেহেতু আমার ডাকে সাড়া দেবেই না, তাহলে আমি তোমার সাথে চির বিদায় নিতে চাই। এ কথা বলে রাজকুমার কাঁদতে শুরু করে, আর তার চোখের জলকে ফুলকুমারী কপালে স্পর্শ করে, আর সাথে সাথে ফুলকুমারীর জ্ঞান ফিরে আসে। সে তার চোখ খোলে। রাজকুমার, ওই দেখো, ওই দেখো ফুলকুমারী চোখ মেলে তাকিয়েছে। ফুলকুমারীর জ্ঞান ফিরে এসেছে রাজকুমার, ফুলকুমারীর জ্ঞান ফিরে এসেছে, আর কোনো ভয় নেই। রাজকুমার, রাজকুমার তুমি এসেছো? তুমি জানো রাজকুমার, আমি তোমার জন্য কতটা সময় ধরে অপেক্ষা করছিলাম, কিন্তু তারপরও তুমি কেন আসছিলে না? তুমি আমাকে কোনো কিছু না বলে এভাবে যুদ্ধে চলে গিয়েছিলে কেন? তুমি ঠিক আছে তো রাজকুমার? তো তোমার কোনো ক্ষতি হয়নি তো? ফুলকুমারী, তুমি কথা বলছো ফুলকুমারী? আমি জানতাম ফুলকুমারী তুমি কোনোভাবেই আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারো না, কারণ তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমরা দুজনে একসাথে বাঁচবো, আর তাই তুমি আমার পাশে থাকবেই ফুলকুমারী। ফুলকুমারী, এই দেখো, আমার একটা সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে। আমাদের আর কোনো কষ্ট নেই ফুলকুমারী, কোনো কষ্ট নেই আমাদের। হ্যাঁ, সত্যি বিধাতা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। রাজকুমার, আমাদের মনের আশা আজ পূরণ হয়েছে। আমরা কন্যা সন্তান লাভ করেছি, আর সেটা আমাদের পরম সৌভাগ্য। এরপর রাত ভোর হয়ে যায়, সকাল হয়ে যায়, সমস্ত অন্ধকার বিপদ আপদ যেন সব কিছু দূরে সরে যায়। এক নতুন সূর্যের আলো ফুটে ওঠে রূপনগর রাজ্যে। রাজকুমার, ফুলকুমারী আর রানীমা তাদের কন্যা শিশুকে নিয়ে ভীষণ খুশি। রাজকুমার, দেখো আমাদের সন্তান কত সুন্দর ফুটফুটে হয়েছে দেখতে, একেবারেই তোমার মতো। তুমি কি যে বলো না ফুলকুমারী, আমার কন্যা আমার মতো দেখতে হয়নি, আমার কন্যা একেবারে তোমার মতো দেখতে হয়েছে। আমি চেয়েছিলাম সবসময় আমার যদি কন্যা সন্তান হয় তাহলে যেন তোমার মতো দেখতে হয়, আর দেখো বিধাতা আমার সেই চাওয়াটা পূরণ করেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো, তোমার চাওয়া পূরণ হয়েছে। কিন্তু রাজকুমার, এখন পর্যন্ত তো আমাদের কন্যার নামই ঠিক করিনি। ওকে তো একটা নাম দিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ ফুলকুমারী, একটা নাম দিতে হবে, কিন্তু কি নাম রাখা যায় বলো তো? তখন একজন প্রহরী সেখানে এসে হাজির হয়। মহারাজ,
ক্ষমা করবেন, এই সময়ে আমি আপনার কাছে আসতে বাধ্য হলাম, কারণ খবরটা আপনাকে দেওয়ার দরকার। কি খবর নিয়ে এসেছো সেটা আগে বলো। সবকিছু ঠিকঠাক আছে তো প্রহরী? হ্যাঁ মহারাজ, সবকিছু ঠিকঠাক আছে। আর আমি তো আপনার কাছে বিশেষ একটি সুসংবাদ নিয়ে এসেছি। আর সেটা হলো, আমাদের রাজ্যে যে সীমানা শত্রু সৈন্যরা দখল করতে চেয়েছিল, আর আপনি পুনরায় যে সৈন্য পাঠিয়েছিলেন, সেই সৈন্যদের কাছে শত্রু সৈন্যরা পরাজিত হয়েছে। আর আমরা আবার আমাদের রাজ্যের সীমানার অংশ ফেরত পেয়েছি। সত্যি বলছো? আমি ভীষণ খুশি হয়েছি। আমার কন্যা খুব ভাগ্যবতী। আমার কন্যা জন্ম নেওয়ার সাথে সাথে আমি অনেক বড় একটা সুসংবাদ পেয়েছি। আমরা আমাদের সীমানাকে পুনরায় জয় করতে পেরেছি। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।